তো গল্পটি শুরু হয় আমেরিকার অনেক ব্যস্ততম এবং জনবহুল একটি শহর ফিলাডেলফিয়াতে। আর এখানে প্রথম দৃশ্যে আমাদের পরিচয় করে দেওয়া হয় জেরি লেনের সুখী পরিবারের সাথে, যারা আর 10টা সাধারণ মানুষের মতোই তাদের জীবন কাটাচ্ছিল। তবে এই শহরের মানুষগুলো তাদের দৈনন্দিন কাজে এতটাই ব্যস্ত ছিল যে পর্দার আড়ালে পুরো বিশ্বজুড়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে সেদিকে কারোরই কোনো খেয়াল ছিল না। খবরের কাগজে বা টেলিভিশনে প্রতিনিয়ত অদ্ভুত সব ভাইরাসের খবর আসছিল, যেগুলোকে সবাই সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভেবে উড়িয়ে দিচ্ছিল। কিন্তু কেউ জানতো না এই ভাইরাসের আক্রমণের হার পৃথিবীতে এতটাই দ্রুত বৃদ্ধি পাচ্ছিল যে যদি এভাবেই চলতে থাকে তবে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো মানবজাতি অস্তিত্বের হুমকির মুখে পড়ে যাবে। ভাইরাসটি অলরেডি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বড় বড় দেশের সরকারগুলো এই ভাইরাসের ব্যাপারে আগে থেকেই কিছু গোপন সিগন্যাল পাচ্ছিল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের সুরক্ষার জন্য তখন পর্যন্ত কোনো বড় পদক্ষেপ বা সতর্কতা জারি করা হয়নি। এমনকি জেরি নিজেও তার পরিবার নিয়ে যখন সকালবেলা গাড়িতে করে বের হয়েছিল, সেও এটিকে সাধারণ ট্রাফিক জ্যাম মনে করছিল। কিন্তু শহরের এই নির্দিষ্ট ট্রাফিক জ্যামটির ভেতরের অবস্থা অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে বেশি রহস্যময় ও খারাপ ছিল। এটি মূলত ছিল শহরের কেন্দ্রস্থলের একটি প্রধান সড়ক, যেটার চারপাশ বহুতল ভবন দিয়ে ঘেরা। অর্থাৎ কোনো বিপদ এলে এখান থেকে পালানোর মতো কোনো ফাঁকা জায়গা বা বিকল্প রাস্তা নেই। এই অবরুদ্ধ রাস্তার একটি বড় গুণ হচ্ছে যদি এখানে কোনো মহামারী বা বিশৃঙ্খলা শুরু হয় তবে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ একসাথে খাঁচায় বন্দি পশুর মতো ফেসে যাবে। আর ঠিক তেমনটাই ঘটতে যাচ্ছে জেরির চোখের সামনে। তো এটিই ছিল সেই অভিশপ্ত সকাল। জেরি খেয়াল করলো আকাশের বুক চিরে হঠাৎ সামরিক হেলিকপ্টারের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষের অগোচরে যে কোনো এক মহাবিপদ শহরটিকে চারদিক থেকে ঘিরে ধরেছে। এটি ছিল তারই এক থমথমে পূর্ব সংকেত। পরিস্থিতি বোঝার আগেই হঠাৎ এক পুলিশ অফিসার ঝড়ের গতিতে বাইক নিয়ে পাশ কাটিয়ে চলে যায় আর জেরির গাড়ির সাইড আয়নাটা চুরমার করে দেয়। রাগে এবং ক্ষোভে জেরি যখন গাড়ি থেকে মাত্র পা নামিয়েছে, বুম, 1 সেকেন্ডে নিস্তব্ধতা ভেঙে দিয়ে রাস্তার ওপারে ঘটে যায় এক প্রলয়ঙ্কারের বিস্ফোরণ। ধোঁয়া আর ধুলোর মেঘে চারপাশ অন্ধকার হয়ে যায় আর মানুষ নিজেদের গাড়ি ফেলে পাগলের মতো জীবন বাঁচাতে দৌড়ানো শুরু করে। জেরি মরিয়া হয়ে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু পালানোর সব রাস্তা অলরেডি ব্লক হয়ে গেছে। ঠিক তখনই এক দানবীয় ট্রাক সামনে যাই পাচ্ছিল সব তাসের ঘরের মতো পিষে দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে সামনে এগিয়ে যায়। জেরি এক মুহূর্ত দেরি না করে এই জীবন বাঁচানোর সুযোগটি লুফে নেয়। জেরি তার গাড়িটি সেই দানবীয় ট্রাকের পেছনে ছুটিয়ে দেয়, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে কিছু দূর যাওয়ার পরই ট্রাকটি রাস্তার পাশে পার্ক করা একটি গাড়িতে সজোর ধাক্কা খেয়ে উল্টে যায়। আর এর সাথেই জেরির পালানোর শেষ আশাটুকু ধূলিসাৎ হয়ে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার পর জেরি যখন নিজেকে সামলানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ঘটল প্রথম ক্র্যাশ। পাশ থেকে আসা একটি বেপরোয়া অ্যাম্বুলেন্স সজোরে এসে ধাক্কা মারল জেরির গাড়িতে। জেরি কোনো মতে তার পরিবারকে ওই দুমড়ে মুচড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে বের করে আনে, কিন্তু বাইরের চারপাশের দৃশ্য ছিল অবর্ণনীয় ভয়ঙ্কর। চারদিকে তখন শুধু ঘন ধোঁয়া আর জ্বলন্ত আগুন। যে লক্ষ্য করলো যে মানুষগুলো মাত্র কয়েক মুহূর্ত আগেও একদম স্বাভাবিক ছিল, তারা এখন কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে বন্য পশুর মতো হিংস্র হয়ে উঠেছে এবং নিজেদের চেনা জানা মানুষদের উপরে বুভুক্ষের মতো ঝাঁপিয়ে পড়েছে। ঠিক তখনই জেরির চোখের সামনে ভেসে উঠল এক বীভৎস দৃশ্য। একজন অসহায় লোক রাস্তায় ছটফট করছে আর আরেকটি হিংস্র দানব তাকে পশুর মতো কামড়ে ধরে তার রক্ত চুষে নিচ্ছে। কিন্তু এর পরের কয়েক সেকেন্ডের মধ্যে ঘটতে যাচ্ছিল এই সিনেমার সব থেকে বড় টার্নিং পয়েন্ট। জেরি এখানে মানুষের ভিড়েও খুব সূক্ষ্ম এবং ভয়ঙ্কর একটি জিনিস খেয়াল করলো। সে দেখলো কামড় খাওয়ার পর ওই লোকটি রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছে এবং তার পুরো শরীরটা হাই ভোল্টেজ বিদ্যুতের শকের মতো তীব্রভাবে কাঁপছে। 1, 2, 3 ঠিক ঠিক করে সময় কমছে। ঠিক 12তম সেকেন্ডে লোকটার চোখের মণি পুরোপুরি সাদা হয়ে যায়। জেরি 1 সেকেন্ডে হিসাব মিলিয়ে নিল, এটা কোনো সাধারণ দাঙ্গা নয়, এটি একটি মারাত্মক ভাইরাস যা মানুষের স্নায়ুতন্ত্রকে পুরোপুরি কবজা করতে সময় নেই ঠিক 12 সেকেন্ড। আর এই 12 সেকেন্ডের একটি ভুল হয়ে মানুষকে জ্যান্ত জম্বি বানিয়ে দিচ্ছে। চারপাশে নরক নেমে এসেছে। পালানোর সব পথ বন্ধ জেনেও জেরি মরিয়া হয়ে রাস্তার পাশে পার্ক করা একটি পরিত্যক্ত গাড়িতে পরিবারকে নিয়ে উঠে বসে। কিন্তু সে অ্যাক্সিলারেটরে পা দিতেই বুম, একটি জম্বি সরাসরি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই ক্যারেন পেছনের সিট থেকে এক মরণপণ লাথি মেরে জম্বিটিকে রাস্তায় ছিটকে ফেলে দেয়। জেরি 1 সেকেন্ডের সময় নষ্ট না করে অ্যাক্সিলারেটর পুরো চেপে ধরে। সামনে বসা জম্বিগুলোকে চাকার নিচে পিষে দিয়ে তারা কোনো মতে সেই জ্বলন্ত নরক থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো ফিলাডেলফিয়া শহর এখন লাশের শহরে রূপান্তরিত হয়েছে। সেনাবাহিনী, ট্যাঙ্ক এবং হেলিকপ্টার নিয়ে রাস্তায় নেমে এসেছে ঠিকই, কিন্তু এই অদৃশ্য আতঙ্ক আর মানুষের পাগলামি এখন সামরিক বাহিনীরও সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঠিক তখনই ঘটে গেল আরও একটি বড় বিপর্যয়। শহর থেকে বের হওয়ার একমাত্র অবরুদ্ধ পথটিতে জেরির ছোট মেয়ের হঠাৎ তীব্র হাঁপানির আক্রমণ শুরু হয়। ইনহেলার ছাড়া মেয়েটা আর মাত্র কয়েক মিনিট বাঁচবে।
জেরি তার স্ত্রীকে চিৎকার করে বলে, শহরে ফেরা যাবে না, সামনে কোন একটা ফার্মেসি খুঁজে আগে ওষুধ জোগাড় করতে হবে। ঠিক এই জীবন মরণ পরিস্থিতির মাঝেই জেরির ফোনে একটা কল আসে। ফোনের ওপাশে ছিল তার পুরনো পরম বন্ধু থিরি, যে বর্তমানে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল। থিরির কাঁপুনি ধরা গলা শুনে জেরি বুঝতে পারল পৃথিবী আজ রাতে চিরতরে বদলে যাচ্ছে। থিরি জেরিকে একটি শকিং তত্ত্ব জানায়। শুধু তাদের শহর নয়, ওয়াশিংটন, লন্ডন থেকে শুরু করে মস্কো পর্যন্ত পৃথিবীর পরাশক্তি দেশগুলোর রাজধানীগুলো আজ একই জম্বি আগুনে পড়ছে। পুরো বিশ্ব ব্যবস্থা ধসে পড়েছে। থিয়েরি জেরিকে আশ্বস্ত করে বলে যে সে তাকে উদ্ধার করতে একটি স্পেশাল রেস্কিউ হেলিকপ্টার পাঠাচ্ছে, কিন্তু শর্ত একটাই, আজকের এই ভয়ঙ্কর রাতটি জেরিকে যে কোনো উপায়ে নিজের দক্ষতায় বেঁচে থাকতে হবে। কয়েক ঘন্টার ক্লান্তিকর মরণপণ যাত্রা শেষে জেরি তার পরিবারকে নিয়ে এসে পৌঁছায় নিউ জার্সি সিটিতে। কিন্তু এই শহরটির অবস্থা আরও বেশি মারাত্মক। চারদিকে জ্বলন্ত রাস্তা আর লুটপাটের দৃশ্য দেখে মনে হচ্ছিল পুরো শহরটিকে কোনো এক অদৃশ্য খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ অবশিষ্ট নেই। মেয়ের ইনহেলার খুঁজতে জেরি যখন একটি অন্ধকার ফার্মেসির ভেতরে ঢোকে, ঠিক তখনই তার কপালে এসে ঠেকে একটি শীতল বন্দুকের নল। মনে হচ্ছিল আজই জেরির শেষ দিন। কিন্তু লোকটা যখন জেরির মুমূর্ষ মেয়েটাকে দেখল, তখন তার ভেতরে মনুষ্যত্ব জেগে উঠল। সে বন্দুক নামিয়ে জেরির হাতে ওষুধগুলো বাড়িয়ে দিল। কিন্তু ফার্মেসি থেকে বের হতে জেরির পা জমে গেল। দুজন মানুষ তার স্ত্রী ক্যারেনের উপর আক্রমণ করছে। জেরি নিজের রাইফেল তুলে তাদের সরে যেতে বললেও মানুষের মনের ভেতরের পশুত্ব আজ এতটাই বাইরে চলে এসেছে যে তারা কোনো আইনে তোয়াক্কা না করে উল্টো জেরির দিকে অস্ত্র তাক করে। ওরা কোনো কথা না বলে সরাসরি গুলি চালাতে শুরু করে। নিজের পরিবারকে রক্ষা করতে জেরি বাধ্য হয়ে পাল্টা গুলি চালায় এবং মাত্র কয়েক সেকেন্ডের এই রক্তাক্ত লড়াইয়ে একজন মাটিতে লুটিয়ে পড়ে। ক্যারেন কোনো মতে দৌড়ে জেরির বুকে আশ্রয় নেয়, কিন্তু চারপাশের নরক তখন আরো বেশি উত্তাল হয়ে উঠেছে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় একজন পুলিশ অফিসার। এক মুহূর্তের জন্য জেরি ভেবেছিল অবশেষে হয়তো তাদের বাঁচানোর জন্য কোনো আইন বা সাহায্য এসেছে, কিন্তু পরের সেকেন্ডে জেরির পায়ের তলার মাটি একদম সরে যায়, কারণ সেই অফিসারটি জেরিকে সাহায্য না করে নিজের জীবন বাঁচাতে দোকানের জিনিসপত্র চুরি করতে ব্যস্ত হয়ে পড়ে। জেরি বুঝতে পারলো আজকের পর থেকে এই দুনিয়ায় আইন শৃঙ্খলা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। মানুষ এখন শুধু নিজেকে বাঁচানোর এক স্বার্থপর পথে চলে গেছে। জেরি আর এক সেকেন্ডও নষ্ট না করে তাদের সঙ্গে ডেপুটি সেক্রেটারি থিরিকে ফোন করে তার নতুন লোকেশন জানায়, নিউ ইয়র্কের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লক, যা হতে যাচ্ছে তাদের আজকের রাতে শেষাশ্রয়। জেরি তার ক্লান্ত পরিবারকে নিয়ে সেই বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংটির ভেতরে প্রবেশ করে। এই অবরুদ্ধ ও সংকীর্ণ সিঁড়িগুলো যেন এক একটা ডেথ ট্র্যাপ, যেখানে জম্বিরা একবার ঢুকলে বের হওয়ার আর কোনো পথ থাকবে না। সেখানে একটি দয়ালু মেক্সিকান পরিবার তাদের নিজেদের ঘরে আশ্রয় দেয়। জেরি তাদের বুঝিয়ে বলে যে আর মাত্র কয়েক ঘন্টা, সকাল হলে ছাদ থেকে একটি সামরিক হেলিকপ্টার তাদের উদ্ধার করতে আসবে। সে মেক্সিকান পরিবারটিকেও তাদের সাথে আসার জন্য অনুরোধ জানায়, কিন্তু থমাসের বাবা মা এই জ্বলন্ত নরকের মাঝেও নিজের চেনা ঘর ছাড়তে রাজি হয় না, কারণ মানুষ কখনো কখনো নিশ্চিত মৃত্যুর ভয় থেকেও নিজের ঘরকে বেশি আঁকড়ে ধরে বাঁচতে চায়। পরদিন সকাল হতেই শুরু হয় এক মরণপণ দৌড়। জেরি পরিবারকে নিয়ে ছাদের দিকে ছুটতে যাবে, ঠিক তখনই অন্ধকার থেকে ধেয়ে আসে এক হিংস্র জম্বি। জেরি নিজের ছুরি দিয়ে তাকে সজোরে আঘাত করলেও জম্বিটি থামে না। উল্টো জম্বিটার দূষিত কালো রক্ত ছিটকে এসে পড়ে সরাসরি জেরির মুখের ভেতর। সময় যেন সেখানেই থমকে গেল। ঠিক তখনই থমাস পেছন থেকে জম্বিটিকে গুলি করে জেরির জীবন বাঁচায়। জেরি এক সেকেন্ডও নষ্ট না করে থমাসকে নিয়ে ছাদের দিকে চলে যায় এবং সে একাই দেয়ালটার উপর দাঁড়িয়ে পড়ে। তার চোখ তখন ছাদের নিচে শূন্যতার দিকে, কারণ জেরির মনে এক চরম সন্দেহ দানা বেঁধে উঠেছে। এই অভিশপ্ত রক্ত যেহেতু তার মুখে প্রবেশ করেছে, সে নিজেও এখন জম্বি হতে চলেছে। জেরি ভালো করেই জানে এই ভাইরাস পুরো শরীরে ছড়াতে সময় নেয় মাত্র 12 সেকেন্ড। যদি সে জম্বি হয়ে যায় তবে নিজের পরিবারকে কামড়ানোর আগে সে এই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। 1, 2, 3, 12 সেকেন্ড পার হয়ে গেল, কিন্তু অলৌকিকভাবে জেরি এখনো জম্বি হয়নি। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ত্রাতা হিসেবে হাজির হয় তাদের বন্ধুর পাঠানো সেই রেস্কিউ হেলিকপ্টার। কিন্তু এই জ্বলন্ত ছাদ থেকে বেঁচে ফেরাটাও অতটা সহজ ছিল না, কারণ মৃত্যুর সেই করিডোর ভেঙে ঝাঁকে ঝাঁকে জম্বি অলরেডি ছাদের দরজার তালা ভেঙে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। জেরি নিজের জীবনে তোয়াক্কা না করে ছাদের মুখে আসা প্রথম জম্বিটাকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। থমাসের বাবাও ততক্ষণে মানুষ থেকে এক রক্তপিপাসু জম্বিতে রূপান্তরিত হয়ে উন্মাদের মতো ধেয়ে আসে তাদের দিকে। জম্বিদের এই সুনামি থেকে বাঁচতে শেষ মুহূর্তে সবাই ছাদ থেকে এক অবিশ্বাস্য লাফ দিয়ে হেলিকপ্টারে চড়ে বসে। হেলিকপ্টারটি যখন ফিলাডেলফিয়ার আকাশ চিরে মেঘের উপর উঠে যাচ্ছিল, নিচে তাকিয়ে জেরি দেখলো মানবজাতির পা থেকে পৃথিবীটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ আদিম এক ধ্বংসযজ্ঞের রূপ নিয়েছে।
যে পরাশক্তি দেশগুলোর সেনাবাহিনীকে একসময় অপরাজিত মনে করা হতো, তারাও আজ এই ভাইরাসের কাছে আত্মসমর্পণ করেছে। এই মহাসংকটের মাঝেও বিজ্ঞানীদের এক শেষ টিম এখনো কাজ করে যাচ্ছে। সে তাকে ডক্টর ফসবেক নামের এক তরুণ ভাইরাস স্পেশালিস্টের কথা বলে, যিনি বিশ্বের সেরা বিজ্ঞানীদের ও ডাক্তারদের সাথে মিলে সমুদ্রের মাঝখানে একটি সুরক্ষিত যুদ্ধজাহাজে এই মহাবিপর্যয়ের সমাধান খোঁজার চেষ্টা করছেন। আর এই জাহাজটি এখন জেরির নতুন গন্তব্য। জাহাজে পৌঁছানোর পর জেরির দেখা হয় ওখানকার এক কঠোর কমান্ডারের সাথে। কমান্ডার কোনো ভূমিকা না রেখে জেরিকে পরিষ্কার জানিয়ে দেয়, এই মাঝ সমুদ্রের জাহাজে প্রতি ইঞ্চি জায়গা মূল্যবান, খাবার এবং সম্পদ এখানে অত্যন্ত সীমিত। তাই এই শেষ আশ্রয় থাকার অধিকার শুধু তাদেরই আছে যারা এই জম্বি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি অবদান রাখতে পারবে। ঠিক এই মুহূর্তে জেরির সামনে রাখা হয় এক নির্মম ও আত্মঘাতী চরমপত্র। হয় সে একজন স্পেশাল ইনভেস্টিগেটর হিসেবে পুনরায় নিজের কাজে যোগ দিবে এবং এই ভাইরাসের মূল উৎস খুঁজে বের করার বিপজ্জনক মিশনে যাবে, অথবা তাকে এবং তার পুরো পরিবারকে আজ রাতেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে ভূখণ্ডের এক শরণার্থী শিবিরে। আর জেরি ভালো করেই জানে, ওই শরণার্থী শিবিরে যাওয়া মানে নিজের পরিবারকে জম্বিদের মুখে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। নিজের নিষ্পাপ পরিবারের জীবন বাঁচাতে জেরি শেষ পর্যন্ত এই আত্মঘাতী মিশনে রাজি হয়ে যায়। সেই ডক্টর ফেসব্যাককে নিয়ে এক সামরিক কার্গো বিমানে করে রওনা দেয় দক্ষিণ কোরিয়ার সে কুখ্যাত সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রাইসের উদ্দেশ্যে। কারণ এই জম্বি ভাইরাসের প্রথম রহস্যময় রেডিও সিগন্যালটি এসেছিল ঠিক সেখান থেকেই। ফ্লাইটের মাঝে ডক্টর ফেসব্যাক জেরিকে এক অসাধারণ বৈজ্ঞানিক থিওরি শোনায়। সে বলে, প্রকৃতি অত্যন্ত চালাক এবং সে সবসময় নিজের চরম শক্তির আড়ালে একটি নিখুঁত দুর্বলতা লুকিয়ে রাখে। তার বিশ্বাস ছিল, যদি তারা কোনো মতে ভাইরাসের সেই প্রথম রোগী বা প্যাশেন্ট জিরোকে খুঁজে পায়, তবেই ভাইরাসের মরণফাঁদ ভেঙে ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে। অবশেষে জেরি এবং তার টিম এসে পৌঁছায় দক্ষিণ কোরিয়ায়। কিন্তু বিমান থেকে নামতেই এক হাড় কাঁপানো পরিবেশ তাদের স্বাগতম জানায়। বিশাল এই সামরিক ঘাঁটিটি কবরের মতো নিস্তব্ধ হয়ে আছে। চারদিকে উঁচু কাঁটাতারের দেয়াল, আর এই অন্ধকার যেন এক ওপেন কফিন। বৃষ্টির একটানা ঝমঝম শব্দ ছাড়া সেখানে আর কোনো জীবনের চিহ্ন অবশিষ্ট ছিল না। কিন্তু এই শান্ত পরিবেশটা আসলে ছিল এক মরণফাঁদ। তারা বিমান থেকে পা নামতে না নামতেই অন্ধকারের বুক ছিঁড়ে কিছু ভয়ঙ্কর ছায়া অলৌকিক গতিতে তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। হ্যাঁ, এগুলোই সে রক্তপিপাসু জম্বি। মুহূর্তের মধ্যে পুরো রানওয়েতে এক তীব্র আতঙ্ক আর শোরগোল ছড়িয়ে পড়ে এবং বেসের সার্ভাইভিং সৈন্যরা মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে। আর ঠিক এই চরম বিশৃঙ্খলার মাঝে ঘটে যায় সিনেমার সব থেকে আনএক্সপেক্টেড এবং বড় ট্র্যাজেডি। এই প্রথম বাস্তবের নরক সামনাসামনি দেখে তরুণ বিজ্ঞানী ডক্টর ফেসব্যাক চরম আতঙ্কিত হয়ে পড়েন। সে জীবন বাঁচাতে উল্টো দিকে দৌড় দিতে যায়, কিন্তু বৃষ্টির পানিতে পিচ্ছিল মেডাল র্যাম্পে পা পিছলে সে সজোরে মাটিতে আছড়ে পড়ে। পড়ে যাওয়ার ঠিক ওই 1 মিলি সেকেন্ডে তার নিজের আঙ্গুলের চাপ লেগে যায় বন্দুকের ট্রিগারে, আর নিজের বন্দুকের আকস্মিক গুলিতে স্পট ডেড হয়ে যান ডক্টর ফেসব্যাক। এই একটি ছোট্ট ভুল আর এক নিমেষেই চিরতরে শেষ হয়ে গেল পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার মগজে ছিল এই জম্বি কিয়ামত থেকে পুরো মানবজাতিকে বাঁচানোর শেষ চাবিকাঠি। এখন জেরি সম্পূর্ণ একা, আর আফসোস করা ছাড়া তার সামনে আর কোনো পথই খোলা নেই। সৈন্যরা জেরিকে টেনে নিয়ে যায় মাটির নিচের এক সুরক্ষিত বাংকারের দিকে। এই মাটির তলার অন্ধকার কুঠুরটি যেন এক জীবন্ত কবর, যেখান থেকে বের হওয়ার সমস্ত পথ জম্বিরা অলরেডি চারদিক থেকে লক করে দিয়েছে। সেখানে থাকা বেস কমান্ডার জেরিকে শোনায় এই ঘাটির ধ্বংস হওয়ার সেই অভিশপ্ত প্রথম রাতের গল্প। সে জানায় একজন স্থানীয় সৈন্য হঠাৎ হিংস্র পশুর মতো অদ্ভুত আচরণ করতে শুরু করে, আর মিলিটারি ডাক্তার যখন তাকে ইনজেকশন দিতে যায়, সে উন্মাদের মতো ডাক্তারের গলায় কামড় বসিয়ে দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো বেস পরিণত হয় এক কসাইখানায়। কিন্তু এই বাংকারের অন্ধকার কোণায় বন্দী ছিল দেশদ্রোহিতার অভিযোগে আটক এক রহস্যময় CIA এজেন্ট। জেরি তার মুখোমুখি হতেই সে এজেন্ট এক হাড় কাঁপানো এবং শোকিং সত্যের মুখোমুখি করে তাকে। সে জানায়, পুরো পৃথিবী যখন জম্বিদের নামও শুনেনি, তার কয়েক সপ্তাহ আগেই জেরুজালেম তাদের বর্ডারে এক বিশাল দেওয়াল তুলে ফেলেছিল। এজেন্ট জেরির চোখে চোখ রেখে বলে, যদি এই কিয়ামতের আসল সত্যটা জানতে চাও তবে এখনই জেরুজালেম যাও, কারণ জেরুজালেম সরকার সির্ফ কোনো গুজবে ভয় পেয়ে এই বিশাল প্রাচীর তৈরি করেনি। তারা আগে থেকেই নিখুঁতভাবে জানতো যে পৃথিবীতে ঠিক কি ভয়ঙ্কর বিপর্যয় ঘটতে চলেছে, এবং তারা পুরো বিশ্বের কাছ থেকে কিছু একটা বিষয় তো লুকাচ্ছেই। জেরি এখন তার পরবর্তী গন্তব্য খুঁজে পেয়েছে, জেরুজালেম। কিন্তু এই অবরুদ্ধ বেস থেকে প্লেন পর্যন্ত পৌঁছানোই এখন তার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ। রাতের কুচকুচে অন্ধকারে একটু শব্দ না করে জম্বিদের এড়িয়ে কার্গো প্লেনে ফিরে যাওয়ার জন্য জেরি একটি সাধারণ সাইকেল ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। চারপাশে তখন মৃত্যুর নীরবতা। রাস্তার দুই পাশে শত শত জম্বি মূর্তির মতো থমকে দাঁড়িয়ে আছে, যেন তারা গভীর ঘুমে মগ্ন। কিন্তু জেরি ভালো করে জানে, এই অবরুদ্ধ করিডোরে একটা ছোট্ট শব্দ, জাস্ট একটা সামান্য টুন শব্দই যথেষ্ট এই পুরো নরককে 1 সেকেন্ডে জাগিয়ে তোলার জন্য। কিন্তু ঠিক তখনই ঘটল সে কালান্তক দুর্ঘটনা।
জেরির পকেটে থাকা ফোনটি হঠাৎ তীক্ষ্ণ রিংটোনে বেজে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের এই শব্দ, আর তাতেই পুরো নীরব রাস্তাটা এক নিমিষে নরকে রূপান্তরিত হলো। জেরি প্রাণপণে প্যাডেল মারছিল, কিন্তু পেছনে ধেয়ে আসছিল ক্ষুধার্ত জম্বিদের এক সুনামি। ঠিক শেষ মুহূর্তে তাদের বাঁচাতে বেস কমান্ডার একটি বিশাল ট্রাক নিয়ে সামনে চলে আসে। সে ট্রাকের চাকার নিচে ডজন ডজন জম্বিকে পিষে দিয়ে জেরির পালানোর রাস্তা পরিষ্কার করতে থাকে। জেরি যখন প্লেনের দরজার একদম কাছে চলে আসে, এক জম্বি আচমকা ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। কমান্ডার জম্বিটিকে গুলি করে মারলেও জেরিকে টেনে তোলার ঠিক ওই এক সেকেন্ডের অসাবধানতায় অন্য এক জম্বি স্বয়ং কমান্ডারের দাঁত বসিয়ে দেয়। জেরি কোনো মতে প্লেনের ভেতর ঢুকে পড়ে, কিন্তু তার চোখের সামনে কমান্ডারের 12 সেকেন্ড অলরেডি শুরু হয়ে গেছে। জেরি প্লেনের জানালা দিয়ে অসহায় চোখে তাকিয়ে রইল। কমান্ডার জানতো তার হাতে আর সময় নেই, তাই জম্বি হওয়ার আগেই সে শান্তভাবে নিজের মাথায় বন্দুক তাক করে ট্রিগার টেনে দিল। একজন বীরের মহান আত্মত্যাগের বিনিময়ে জেরি আর পাইলট কোনো মতে দক্ষিণ কোরিয়ার সেই ডেথ ট্র্যাপ থেকে আকাশপথে পালিয়ে বাঁচল। তাদের পরবর্তী লক্ষ্য এবার জেরুজালেম। মেঘের সীমানা পেরিয়ে আকাশ থেকে জেরুজালেম শহরকে দেখে মনে হচ্ছিল এক অবিশ্বাস্য অলৌকিক দৃশ্য। যখন পুরো পৃথিবী তাসের ঘরের মতো ধসে পড়ছে, তখন এই শহরটি সম্পূর্ণ সুরক্ষিত ও যুদ্ধের জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে। শত শত ফুট উঁচু আর মাইলের পর মাইল দীর্ঘ এই কংক্রিটের দেয়াল পুরো শহরকে আগলে রেখেছে। আর দেয়ালের বাইরে ওপাশে কোটি কোটি জম্বির এক জীবন্ত সমুদ্র অবিরাম আছড়ে পড়ছে এই পাথরের দুর্গে। প্লেন ল্যান্ড করার সাথে সাথেই এক বিশাল সামরিক কনভে করে জেরিকে শহরের ভেতরের দিকে নিয়ে যাওয়া হয়। এই সুরক্ষিত চেকপোস্ট আর মাইলের পর মাইল দীর্ঘ দেওয়ালগুলো যেন এক ওপেন চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন একটাই, জেরুজালেম সরকার আগে থেকে কিভাবে জানলো এই মহামারীর কথা? আর এই দুর্ভেদ্য দেয়ালের আড়ালে তারা আসলে কি লুকাচ্ছে? ইসরায়েলি কনভয় থেকে নামার পর জেরির সাথে দেখা হয় সাগান নামের এক নারী সেনা অফিসারের সাথে, যে তাকে সোজা নিয়ে যায় ইসরায়েলি সর্বোচ্চ সুরক্ষিত গোয়েন্দা দপ্তরের ভেতরে। লোহার দেয়াল আর নিশ্চিদ্র নিরাপত্তার এই গোপন বাংকারটি যেন এক অবরুদ্ধ খাঁচা, যেখানে বসে তারা পুরো পৃথিবীতে ধ্বংসলীলা লাইভ দেখছিল। সেখানে জেরির মুখোমুখি হন ইসরায়েলের প্রধান গোয়েন্দার অফিসার জোরগান। জেরি কোনো ভূমিকা না রেখে তাকে সরাসরি এক শকিং প্রশ্ন করে বসে, পুরো পৃথিবী যখন অপ্রস্তুত, আপনারা এই মহাবিপর্যয়ের কথা আগে থেকে জানলেন কিভাবে? কিভাবে রাতারাতি বর্ডারে এই বিশালাকার প্রাচীর খাড়া হলো? জেরির প্রশ্নের জবাবে জোরগান ইসরায়েল সরকারের এক অবিশ্বাস্য ও অদ্ভুত নিয়মের কথা জানায়, যার নাম 10th ম্যান রো বা দশম ব্যক্তির নিয়ম। জোরগান ব্যাখ্যা করে বলে যে জেরুজালেম তার ইতিহাস জুড়ে বহুবার বিশ্বাসঘাতকতা এবং আকস্মিক আক্রমণের শিকার হয়েছে, আর সেই শিক্ষা থেকেই জন্ম নিয়েছে এক অদ্ভুত আইন। এই আইন অনুযায়ী যদি কোনো স্পর্শকাতর বিষয়ে কমিটির 10 জন সদস্যের মধ্যে 9 জনই একই সিদ্ধান্তে সম্পূর্ণ একমত পোষণ করে, তবে সেখানে থাকা বাকি দশম ব্যক্তির আইনি দায়িত্ব হলো তাদের সবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে উল্টোটা চিন্তা করা। অর্থাৎ বাকি 9 জন যদি বলে কোনো বিপদ নেই, তবে দশম ব্যক্তিকে ধরে নিতেই হবে যে সামনে চরম বিপদ আসছে, যাতে বাকি 9 জন ভুল প্রমাণিত হলেও ওই একজন ব্যক্তির দূরদর্শিতার কারণে পুরো দেশটা যেন ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। আর এই মুভিতে জোরগান নিজেই ছিলেন সে অফিসিয়াল দশম ব্যক্তি। যখন পুরো পৃথিবী ভারত থেকে আসা প্রথম জম্বি আক্রমণের রেডিও বার্তাগুলোকে সির্ফ একটি ফালতু রসিকতা বা গুজব ভেবে হেসে উড়িয়ে দিচ্ছিল, তখন জেরগান এই 10th ম্যান রোল খাটিয়ে সে অসম্ভব গুজবকে ধ্রুব সত্য বলে বিশ্বাস করলো। আর জেরুজালেম সরকারও এক সেকেন্ড সময় নষ্ট না করে বর্ডারে এই বিশালাকার প্রাচীর নির্মাণে তাদের পুরো দেশের সমস্ত শক্তি নিয়োগ করলো। তারা তাদের সীমান্তকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ও সিলগালা করে দিল, যার কারণে আজ পুরো পৃথিবী জ্বললেও এই দেয়ালের ভিতরের মানবতা এখনো সুরক্ষিত। সীমান্ত সিলগালা করলেও জেরুজালেম সরকার মানবিকতার খাতিরে সারা বিশ্ব থেকে আসা সুস্থ শরণার্থীদেরকে শহরের ভেতরে আসতে দিচ্ছিল। চারপাশের এই উঁচু দেয়ালের সুরক্ষিত খাঁচায় ভেতরের দৃশ্যটা ছিল অসাধারণ সুন্দর। বিভিন্ন ধর্ম আর দেশের মানুষ একসাথে মিলেমিশে আনন্দের মেলা বসিয়েছে। তাদের মনে হচ্ছিল যেন তারা চিরতরে মৃত্যুর কবল থেকে মুক্তি পেয়ে এক স্বর্গে এসে পৌঁছেছে। তারা লাউড স্পিকারের মাইক ফুঁকে উল্লাসে গান গাইছিল আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল। কিন্তু এই অতি আনন্দের মাঝেই জেরি এক মারাত্মক ও কালান্তক ভুল টের পেল। দেয়ালের চারপাশের অবরুদ্ধ এই গিঞ্জি শহরে মানুষের গলা যতই ছড়াচ্ছিল, জেরির হৃদকম্পন ততটাই বেড়ে যাচ্ছিল। কারণ জেরি ভালো করে জানতো এই নরপিশাচগুলো চোখে হয়তো দেখতে পায় না, কিন্তু তাদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর ও নিখুঁত। অবরুদ্ধ শহরের ভিতরে এই গগন বিদারী কোলাহল প্রাচীরের ওপাশে দাঁড়িয়ে থাকা কোটি কোটি জম্বির ভিড়কে রক্তের নেশায় উন্মাদ ও পাগল করে তুলছিল। ঠিক তখনই ঘটল মুভির ইতিহাসে সেই সব থেকে ভয়ঙ্কর ও শকিং দৃশ্য। প্রাচীরের ওপারে থাকা লক্ষ লক্ষ জম্বি এবার একে অপরের উপর পিঁপড়ার মতো চড়তে শুরু করলো। তারা নিজেদের শরীরকে সিঁড়ি বানিয়ে তৈরি করলো এক বিশাল মানব পর্বত। তাদের সংখ্যা আর গতি এতটাই অজেয় ছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই নরকের পাহাড় ছুঁয়ে ফেলল শত শত ফুট উঁচু প্রাচীরের চূড়াকে। যিনি দূর থেকে এই আসন্ন কিয়ামত দেখতে পেয়ে পাগলের মতো সবাইকে চিৎকার করে চুপ থাকতে বলছিল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে।
জোয়ারের পানির মতো জম্বিরা কয়েকশো ফুট উঁচু প্রাচীর টপকে পঙ্গপালের মতো শহরের ভেতরে আছড়ে পড়তে শুরু করে। 1 সেকেন্ডের অসাবধানতা আর জেরুজালেমের সে সুরক্ষিত ও নিরাপদ রাস্তাগুলোর মুহূর্তের মধ্যে এক বিভৎস কষাইখানায় রূপান্তরিত হলো। মানুষ এখন প্রাণ বাঁচাতে যে যেদিকে পারছে অবরুদ্ধ গলির দিকে দৌড়াচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী রাইফেল আর ট্যাঙ্ক নিয়ে পাল্টা আক্রমণ চালায় ঠিকই, কিন্তু এই পিশাচদের সমুদ্রের কাছে তাদের বুলেট পর্যন্ত কম পড়ে যাচ্ছিল। শুরু হয়ে গেল এক সম্পূর্ণ কোলাপস। কিন্তু জম্বিদের এই সুনামি ছিল অদম্য। সেনাবাহিনীর সমস্ত বুলেট ফুরিয়ে আসছিল এই জম্বিদের সংখ্যার কাছে। শহরের ভেতরে পুরো ডিফেন্স সিস্টেম তখন সম্পূর্ণ কোলাপস। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেগেন আর কয়েকজন সৈন্য জেরির হাত ধরে অবরুদ্ধ গলিগুলোর মাঝখান দিয়ে এয়ারপোর্টের দিকে জীবন বাজি রেখে ছুটতে শুরু করে। কিন্তু পালানোর সেই শেষ পথটুকুই ছিল জমদূতের করিডোর। তারা একটি রাস্তা পার হতে না হতেই অন্য দিক থেকে ধেয়ে আসছিল ক্ষুধার্ত জম্বিদের আরেকটা নতুন ওয়েভ। ডানে বামে সামনে পেছনে চারদিকে শুধু লালা ঝরানো মুখ। পালানোর কোনো পথ নেই। প্রতিটি সেকেন্ডে এখানে জ্যান্ত কবর তৈরি হচ্ছে। ঠিক শেষ মুহূর্তে তারা একটি ছোট্ট লোহার দরজা দিয়ে কোনো মতে ও পাশে গিয়ে জীবন বাঁচায়। ঠিক তখনই আকাশের বুক চিরে এক সামরিক হেলিকপ্টার এসে তাদের উপর কভার ফায়ার দিতে শুরু করে। মেশিন গানের অনবরত গলিতে ঝরে পড়তে থাকে ডজন ডজন জম্বি। কিন্তু এই চরম নরপুণ্ডকের মাঝে জেরির চোখে পড়ে এই সিনেমার সব থেকে বড় রহস্য। পুরো শহর জুড়ে চলা এই তীব্র ধ্বংসযজ্ঞের মাঝেই জেরি খুব অদ্ভুত ও রহস্যময় কিছু লক্ষ্য করলো। জম্বিরা সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে, কিন্তু জম্বিদের একদম মাঝপথে দাঁড়িয়ে থাকা এক অত্যন্ত দুর্বল ও রোগা ছেলেকে তারা সির্ফ উপেক্ষা করে এগিয়ে গেল। কেন জম্বিগুলো তাকে স্পর্শ করলো না? কেন তাকে কামড়ালো না? এটাই কি তবে এই ভাইরাসের সব থেকে বড় অন্ধবিন্দু? জেরি যখন এই হিসাব মেলাচ্ছিল ঠিক তখনই ঘটল প্রথম ক্র্যাশ। লড়াইয়ের মাঝে এক হিংস্র জম্বি আচমকা এসে কামড় বসিয়ে দেয় সেগেনের কবজিতে। জেরি ভালো করে জানতো ইনফেকশন পুরো মস্তিষ্কে ছড়াতে সময় নেই মাত্র 12 সেকেন্ড। কোনো দয়া নয়, কোনো দ্বিধা নয়। জেরি 1 মিলি সেকেন্ডের মধ্যে সেকেন্ডের হাতটা চেপে ধরে নিজের বড় ছুরি দিয়ে এক কোপে তার কবজি কেটে আলাদা করে দেয়। দৃশ্যটা নৃশংস ছিল, কিন্তু জীবন বাঁচাতে এই নিষ্ঠুর সিদ্ধান্তটি ছিল একমাত্র পথ। জেরি 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ক্ষতস্থানে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে সেকেন্ডকে তুলে নিয়ে এয়ারপোর্টের অবরুদ্ধ রানওয়ের দিকে ছুটতে শুরু করে। কিন্তু বিপদ যেন তাদের ছায়ার মতো তাড়া করছিল। তাদের উদ্ধার করতে আসা সেই শেষ আসার হেলিকপ্টারটিও মাঝ আকাশেই জম্বিদের আক্রমণে ক্র্যাশ করে মাটিতে আছড়ে পড়ে। লড়তে লড়তে তারা যখন বিমানবন্দরে পৌঁছালো তখন জেরির পায়ের তলা মাটি থেকে সরে গেল। তাদের চ্যাটার্ড প্লেনটির পাইলট অলরেডি তাদের একা ফেলেই রানওয়ে ছেড়ে পালিয়ে গেছে। চারদিক থেকে জম্বিদের সমুদ্র তখন রানওয়ে ব্লক করে ফেলেছে। কোনো উপায় না দেখে যে জীবন বাজি রেখে এক সাধারণ যাত্রীবাহী প্লেনে আহত সেগেনকে নিয়ে শেষ সেকেন্ডে চড়ে বসতে সক্ষম হয়। প্লেনটি যখন রানওয়ে থেকে মেঘের উপর উড্ডয়ন করছিল, জেরি জানালার বাইরে তাকিয়ে এক অবর্ণনীয় ধ্বংসযজ্ঞ দেখল। যে জেরুজালেমকে কিছুক্ষণ আগেও মানবতার শেষ স্বর্গ মনে হচ্ছিল, আজ তাও পুরোপুরি এই নরপিশাচদের দখলে চলে গেছে। এই বিশালাকার বৈশ্বিক ধ্বংসযজ্ঞ কিভাবে থামানো যাবে তার কোনো উত্তর জেরির কাছে তখনও ছিল না। জেরি আহত সেগেনের ব্যথা কিছুটা কমানোর জন্য তাকে এক গ্লাস পানিও এগিয়ে দেয় এবং পরম মমতায় তার কাটা হাতের ক্ষতস্থানে নতুন করে ব্যান্ডেজ বাঁধতে শুরু করে। ঠিক তখনই সেগেন অত্যন্ত নিরাশ ও হতাশ হয়ে এক করুণ কথা বলে। সে বলে, জেরি, আমি এখন সম্পূর্ণ পঙ্গু। আমি আর কোনো মিশনে তোমাদের আর কোনো কাজে আসবো না। কিন্তু সেগেনের মুখে এই পঙ্গু বা অসুস্থ শব্দটা শোনা মাত্রই জেরির মস্তিষ্কে বিদ্যুতের মতো এক আইডিয়া ট্রিগার করলো। সেগেনের ব্যান্ডেজ বাঁধা হাতটা দিকে তাকিয়ে সে গভীরভাবে ভাবতে শুরু করলো, এই জম্বি ভাইরাস ছড়ানোর জন্য কি তবে কেবল একটি শতভাগ সুস্থ দেহের প্রয়োজন? জম্বিগুলো কি তবে কেবল সুস্থ মানুষকে শিকার করছে? জম্বিদের সে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু থিওরিটা এবার জেরির মাথায় একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। জেরির মাথায় তখন ফ্ল্যাশব্যাকের মতো অনবরত ঘুরছিল সেই রোগা ছেলেটি আর ঘাটি সেই দুর্বল বৃদ্ধ লোকটির মুখ, যাদের জম্বিরা চোখের সামনে পেয়েও ছুঁয়ে দেখেনি। জেরির মনের ভেতর তখন বৈজ্ঞানিক লজিকটা একদম খোলস ছেড়ে বেরিয়ে আসে। সে বুঝতে পারে পৃথিবীর প্রতিটি শিকারী পশুর যেমন একটি সুস্থ শিকারের প্রয়োজন হয়, ঠিক তেমনি এই ভাইরাসেরও বেঁচে থাকার জন্য কেবল একটা নিখুঁত ও সুস্থ মানবদেহের প্রয়োজন। যদি শিকারটি আগে থেকেই কোনো মারাত্মক রোগে আক্রান্ত থাকে তবে জম্বিরা সির্ফ তাকে এড়িয়ে চলে। জেরি এখন 100% নিশ্চিত যে সে ভাইরাসের সেই পরম অন্ধবিন্দু খুঁজে পেয়েছে। কিন্তু এই বৈপ্লবিক থিওরি পরীক্ষা করার জন্য এখন একটি হাইটেক রিসার্চ ল্যাব প্রয়োজন। সে সঙ্গে সঙ্গে থ্রিকে ফোন করে জানতে চায়, এই ধসে পড়া পৃথিবীতে এমন কোনো ল্যাব কি এখন অ্যাক্টিভ আছে? থ্রি তাকে যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক অতি গোপন এবং সুরক্ষিত ল্যাবের কথা জানায়। জেরি 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ককপিটে গিয়ে পাইলটকে প্লেনের রুট পরিবর্তন করার নির্দেশ দেয়। পাইলটও মানবজাতির এই শেষ আসার কথা শুনে বিমানটিকে ওয়েলসের সে গোপন দুর্গের দিকে ঘুরিয়ে নিতে রাজি হয়। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে তারা এখন মাটি থেকে 35,000 ফুট উঁচুতে এক অবরুদ্ধ লোহার খাঁচায় ভাসছে, যেখান থেকে পালানোর কোনো প্যারাশুট বা বিকল্প পথ নেই। কিছুক্ষণ পরই বিমানের পেছনের ক্যাবিন থেকে এক অদ্ভুত ভুতুড়ে শব্দ আসে।
একজন বিমানবালা যখন কিছুটা সন্দেহ নিয়ে পেছনে সে অন্ধকার পর্দাটি সরায়, সেখানে সাক্ষাৎ যমদূতের মতো দাঁড়িয়েছিল এক রক্ত পিপাসু জম্বি। জম্বিটি এক হিংস্র গতিতে বিমানবালার উপর ঝাঁপিয়ে পড়ে তার রক্ত চষে নেয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভাইরাসের সেই 12 সেকেন্ডের চেইন রিয়াকশনে পুরো পেছনের কেবিন এক জীবন্ত নরকে রূপান্তরিত হয়। জম্বিরা এখন যাত্রীদের এক এক করে আক্রমণ করছে। মাঝ আকাশে উড্ডয়ন করা বিমানের ভেতর এই মরণ ফাঁদ দেখে যেটি সবাইকে শান্ত থাকার নির্দেশ করে এবং মরিয়া হয়ে লাগেজ আর সুইটকেস দিয়ে করিডোরে এক অবরুদ্ধ দেয়াল খাড়া করার চেষ্টা করে, যাতে পিশাচদের এই সুনামি অন্তত কিছুক্ষণের জন্য আটকে রাখা যায়। কিন্তু এই জম্বিদের আদম শক্তির সামনে সেই টুনকো দেয়াল ভেঙে পড়তে সময় নেয়নি মাত্র কয়েক সেকেন্ড। এক পলকে বিমানে শুরু হয়ে যায় এক বিভৎস এবং নারকীয় হত্যাকাণ্ড। ঠিক তখনই এক হিংস্র জম্বি সরাসরি জেরির দিকে কামড়াতে তেড়ে আসে। ঠিক 1 মিলিসেকেন্ডের ব্যবধানে সেকেন্ড তার রাইফেল দিয়ে নিখুঁত নিশানায় গুলি করে জেরির জীবন বাঁচায়। পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে গেছে দেখে জেরি তার জীবনের সব থেকে বিপজ্জনক ও উন্মাদ সিদ্ধান্তটি নেয়। সে সেকেন্ডের পকেট থেকে একটি গ্রেনেড বের করে এক ঝটকায় তার পিন খুলে ছুড়ে মারে প্লেনের দেয়ালের দিকে। আর এরপরে 1 সেকেন্ডেই মাঝ আকাশে ঘটতে যাচ্ছিল এক প্রলয়ঙ্কারী ধ্বংসলীলা। বুম! এক বিকট বিস্ফোরণ ছিঁড়ে যায় বিমানের আস্ত বডি। বাতাসে প্রচন্ড আয়নকরণ চাপে প্লেনের ভেতরের সমস্ত বাতাস সেকেন্ডের মধ্যেই বাইরে টেনে বের করে আনে, আর সেই সাথে করিডোরে থাকা সমস্ত জম্বি লোহার গর্ত দিয়ে ছিটকে ছিটকে পড়ে যায় শূন্য আকাশে। কিন্তু জেরির এই মারাত্মক বাজিটির দাম দিতে হলো পুরো বিমানটিকে। বিস্ফোরণের ধাক্কায় বিমানের প্রধান ইঞ্জিনটি সম্পূর্ণ বিকল হয়ে আগুন ধরে যায়, আর পুরো বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝড়ের গতিতে মাটির দিকে আছড়ে পড়তে শুরু করে। কয়েক হাজার ফুট উপর থেকে ক্র্যাশ করে বিমানটি আছড়ে পড়ে এক পরিত্যক্ত পাহাড়ের বুকে। 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল গল্প বুঝি এখানেই শেষ, কিন্তু না, ধোঁয়া আর আগুনের সেই ধ্বংসস্তূপের মাঝে জেরি অলৌকিকভাবে এখনো বেঁচে আছে। সে তার আসনের সাথে উল্টো হয়ে ঝুলছিল, আর প্লেনের একটি ধারালো মেটাল রড সরাসরি তার পেটে বিঁধে তাকে রক্তাক্ত করে দিয়েছিল। চরম যন্ত্রণার মাঝে জেরি কোনো মতে তার সিট বেল্ট খুলে নিচে আছড়ে পড়ে। মানব জাতির শেষ আশার আলোটি কি তবে এই পাহাড়েই নিভে যাবে? ঠিক তখনই ধোঁয়ার আড়াল থেকে অলৌকিকভাবে হেঁটে আসে আহত সেকেন্ড। জেরি তাকে দেখে এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এত বড় মহাবিপর্যয়ের পরও সে এই নরকে পুরোপুরি একা হয়ে যায়নি। পেটে মরণ জখম আর এক হাত কাটা অবস্থায় এই 2 লড়াকু সৈনিক মাইলের পর মাইল তুষারপাতের মধ্যে হেঁটে অবশেষে সেই সিক্রেট ল্যাবের গেটে এসে পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরের সেকেন্ডে অতিরিক্ত রক্তক্ষরণ আর ক্লান্তিতে জেরির চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে আছড়ে পড়ে। যখন জেরির জ্ঞান ফিরে এলো, সে নিজেকে একটি ঘরের ভেতর আবিষ্কার করলো। তার চোখের সামনে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়েছিল 2 জন মানুষ। তারা মূলত ছিল এই ল্যাবের প্রধান বিজ্ঞানী, যারা এই মহাধ্বংসযজ্ঞের মাঝেও বাইরের পৃথিবী থেকে 2 জন রক্তাক্ত মানুষের অক্ষত বেঁচে ফেরাকে এক অলৌকিক ঘটনা মনে করছিল। বিজ্ঞানীরা জেরিকে জিজ্ঞেস করলো, এই নরক পার হয়ে তুমি এখানে কি খুঁজতে এসেছো? ঠিক তখনই জেরি বিজ্ঞানীদের সামনে উন্মোচন করলো এই সিনেমার সব থেকে বড় রহস্য। জেরি তার সম্পূর্ণ থিওরি উপস্থাপন করলো। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের কোনো ভ্যাকসিনের প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটা অদৃশ্য আবরণ বা ছদ্মবেশের। জেরি ব্যাখ্যা করে বলল, এই জম্বির আসলে এক অন্ধ শিকারী, যারা কেবল একটা শতভাগ সুস্থ মানব শরীর খোঁজে। যদি কোনো মানুষ অলরেডি কোনো মারাত্মক বা জীবন হুমকির অসুস্থতায় ভুগে থাকে, তবে জম্বিরা তাকে সেলফ জ্যান্ত লাশ মনে করে এড়িয়ে চলে। জম্বিরা অসুস্থ শরীরকে ঘৃণা করে। সহজ কথায়, আমরা যদি ইচ্ছা করে নিজেদের শরীরের কোনো মারাত্মক কিন্তু নিরাময়যোগ্য রোগের জীবাণু ইনজেক্ট করে দিই, তবে আমরা এই নরপিশাচদের চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও তারা আমাদের দেখতেই পাবে না। আমরা তাদের কাছে অদৃশ্য হয়ে যাব। মানবতাকে বাঁচাতে এখন মানুষকে ইচ্ছা করেই অসুস্থ হতে হবে। এই পাগলাটে আইডিয়া শুনে প্রথমে বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে যান। কিন্তু এই মুহূর্তে পুরো পৃথিবীতে যেহেতু আর কোনো প্রতিষেধক বা বাঁচার কোনো অবশিষ্ট নেই, তাই তারা এই অদ্ভুত তত্ত্বটি পরীক্ষা করতে রাজি হয়। কিন্তু ঠিক তখনই আসে এই মুভির শেষ এবং সব থেকে বিপজ্জনক ডেথ ট্র্যাপ। বিজ্ঞানীরা জানায় সে বিপজ্জনক ও মারাত্মক রোগের স্যাম্পলগুলো রাখা আছে ল্যাবের অন্য এক প্রান্তে, যার নাম দ্য লিভিং। আর এই দ্য লিভিং সেকশনটি এখন পুরোপুরি জম্বিদের ছেয়ে গেছে। ল্যাবের ইনফেক্টেড কর্মীরাই সেখানে জমদূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই অবরুদ্ধ গোলকধাঁধায় ঢোকা মানে অবধারিত মৃত্যু। তা জেনেও জেরি নিজের সিদ্ধান্ত নেই সেই নরকের ভিতরে একাই পা রাখার। জেরি, সেগান আর বিজ্ঞানী 3 জন মিলে পা বাড়ালো সে মৃত্যুর করিডোরে। চারিদিকে এমার্জেন্সি লাইটের রক্তিম আভা যেন এক নরকের গোলকধাঁধা। এই অবরুদ্ধ ও সংকীর্ণ গলিতে একবার শব্দ হওয়া মানেই শত শত ক্ষুধার্ত জম্বির মুখে নিজেদের সঁপে দেওয়া। সেখান থেকে পালানোর দ্বিতীয় কোনো সুযোগ নেই। কিন্তু ঠিক তখনই ঘটল সেই মারাত্মক ভুল। বিজ্ঞানের হাতের 5টি অসাবধানতাবশত একটি লোহার বক্সের ধাক্কাকে বিকট শব্দ করে ওঠে, আর সেই সামান্য টুন শব্দেই অন্ধকারে ঘুমন্ত নরক 1 সেকেন্ড জেগে উঠল। একটি জম্বি সরাসরি জেরির গলার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই সেগান তার রাইফেল দিয়ে নিখুঁত নিশানা ছুড়ে জম্বিটিকে সেখানেই মেরে ফেলে।
কিন্তু সে একটি মাত্র গুলির আওয়াজ পুরো বিল্ডিং এর শত শত জম্বিকে রক্তের গন্ধে জাগিয়ে তুলল। জেরি ভালো করে জানতো সবাই একসাথে বাঁচা অসম্ভব, তাই সে এক সেকেন্ড না ভেবে সেগান আর বিজ্ঞানীকে সেফ জোনে ফিরে যাওয়ার জন্য বলে, আর নিজে একা জম্বিদের তাড়া খেয়ে ছুটে চলে সেই ভয়ঙ্কর স্যাম্পল রুমের দিকে। সেগান আর বিজ্ঞানী কোনো মতে নিজেদের সেফ জোনে টেনে নিয়ে ভারী লোহার দরজা লক করে দেয়। আর জেরি এখন মৃত্যুর একদম শেষ সীমানায় সম্পূর্ণ একা। সে খুব দ্রুত র্যান্ডম কিছু মারাত্মক ভাইরাসের স্যাম্পল নিজের বক্সে ভরতে শুরু করে, কারণ এটাই মানবজাতির শেষ বেঁচে থাকার অবলম্বন। কিন্তু বের হওয়ার দরজায় পা রাখতেই জেরির পা বরফের মতো জমে গেল। দরজার একদম মাঝপথে জমদূতের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে আছে এক হিংস্র জম্বি। জেরির কাছে কোনো অস্ত্র নেই, পালানোর মতো কোনো বিকল্প জানালা বা দরজাও নেই। চারদিকে দেয়াল যেন তাকে জ্যান্ত কবর দেওয়ার জন্য এগিয়ে আসছে। ঠিক এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জেরি এক আত্মঘাতী এবং পাগলার সিদ্ধান্ত নিল। সে নিজের থিওরি নিজের জীবন বাজি রেখে পরীক্ষা করতে গেল। ব্যাগ থেকে একটি মারাত্মক রোগের স্যাম্পল তুলে নিয়ে সে কাঁপতে কাঁপতে তার বাহুতে ইনজেক্ট করে দিল। সে জানতো না এই রোগের জীবাণু তাকে জম্বিদের হাত থেকে বাঁচাবে নাকি জম্বির আগেই সেই জীবাণু তাকে মেরে ফেলবে। ইনজেকশন দেওয়ার পর জেরি দেয়ালের পাশে বসে অপেক্ষা করতে থাকে যাতে ভাইরাসটি তার শরীরকে মারাত্মকভাবে অসুস্থ করে তোলে। অবশেষে জেরি ধীরে ধীরে ল্যাবের দরজা খুলে সোজা জম্বিটির চোখের সামনে গিয়ে দাঁড়ালো। আর ঠিক তখনই ঘটলো সেই অলৌকিক ঘটনা। জম্বিটি তার দিকে তাকিয়েও কোনো রিয়াক্ট করলো না, বরং তাকে এক জ্যান্ত লাশ মনে করে সির্ফ এড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। জেরি ভাইরাসে সেই পরম অন্ধবিন্দুকে চিরতরে জয় করে নিল। জম্বিটিকে ঘরের ভেতর অবরুদ্ধ রেখে জেরি এখন তার এই থিওরি নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। স্যাম্পল রুম থেকে বের হতেই তার পথে এসে দাঁড়ায় শত শত রক্তপিপাসু জম্বি। এই সংকীর্ণ করিডোরটি একটু আগেও ছিল এক ডেথ ট্র্যাপ, কিন্তু আজ জম্বিতে সেই অভিশপ্ত দেওয়াল ভেদ করেই কোনো ভয় ছাড়াই জেরি শান্তভাবে হেঁটে ফিরে আসে বিজ্ঞানীদের কাছে। মানুষ অবশেষে তার প্রথম জয় ছিনিয়ে আনে। বিজ্ঞানীরা অবিলম্বে জেরির শরীরে থাকা সেই মরণবেদী ট্রিটমেন্ট শুরু করে দেয় এবং স্যাম্পলগুলো সুরক্ষিত করে। মিশন সফল করে জেরি এবার বুক ভরা স্বস্তি নিয়ে পা বাড়ায় তার শেষ গন্তব্যে, যেখানে একটি অবরুদ্ধ ও সুরক্ষিত ক্যাম্পে তার স্ত্রী, তার পরিবার তার জন্য অপেক্ষা করছিল। আর এরপরে শুরু হয় মানব ইতিহাসের সব থেকে বড় ঘুরে দাঁড়ানোর গল্প। সারা বিশ্বে বেঁচে থাকা সমস্ত মানুষের শরীরে এই ছদ্মবেশের রোগ ইনজেক্ট করা শুরু হয়। এতকাল যে মানুষ অবরুদ্ধ খাঁচায় বন্দী পশুর মতো ভয়ে কাঁপছিল, আজ তারা অস্ত্র হাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সেনাবাহিনী এবার বেছে বেছে জম্বিদের নিশানা বানাতে শুরু করে দেয়। কোথাও বহুতল দালানের ছাদ থেকে জম্বিদের উপর আগুন ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, তো কোথাও আবার অবরুদ্ধ স্টেডিয়ামের ভিতর লাখ লাখ জম্বিকে একসাথে করে এক বিশাল বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষ এখন আর জম্বিদের শিকার নয়, মানুষ এখন নিজেই শিকারী। মৃত জম্বিদের বিশালাকার পাহাড় তৈরি করে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছিল চারদিকে। আর এই বৈশ্বিক রণাঙ্গনের মাঝেই জেরি অবশেষে ফিরে আসে তার পরিবারের কাছে। তার স্ত্রী আর কন্যারা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘ এক নরককুণ্ড পার হয়ে আসার পর জেরি আজ প্রথমবারের মতো নিজের আপনজনদের বুকে জড়িয়ে এক পরম সুখ অনুভব করে। কিন্তু এই স্বস্তির মাঝেই জেরি পুরো মানবজাতিকে এক হাড় কাঁপানো সত্য স্মরণ করিয়ে দেয়। সে বলে, এটা কিন্তু শেষ নয়। আমরা কেবল এই দানবদের হাত থেকে নিজেদের রক্ষা করতে বা অবরোধ দুনিয়ায় টিকে থাকতে শিখেছি। পরম বিজয় কিন্তু এখনো আসেনি। আমাদের এখন প্রতিটি সেকেন্ড হাতে হাত মিলিয়ে এই প্রকৃতির বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে হবে। আর এভাবেই শেষ হয় ওয়ার্ল্ড ওয়ার জেড মুভিটির শ্বাসরুদ্ধকর কাহিনী। জেরি তো তার পরিবারকে বাঁচিয়ে নিল, কিন্তু এই কালান্তক ভাইরাসের আসল উৎপত্তি নিয়ে আপনার মতামত কি? আর এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ওয়ার্ল্ড ওয়ার জেড এর মতোই আরেকটি হাড় কাঁপানো জম্বি মুভি দেখতে স্ক্রিনে আসা এই ভিডিওটিতে এখনই ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।